হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম বাড়ি, আমাদের সেই সেট আপ নিয়ে বসে পড়েছি তোমাদের সাথে দারুণ এক ভয়ঙ্কর সত্য ঘটনা শোনাতে। হ্যাঁ, আজকে দুটো ঘটনা আছে। আজকের ঘটনা কিন্তু বড় হবে। আমি জানি অনেকের আজকে মনে একটা অন্য রকম, মানে কি বলবো, তা ফুটে ফুটে পপকর্ন হয়ে যাচ্ছে। যাই হোক, ঘটনায় ফিরি। চলো, সবাইকে বলবো একটা করে লাইক করে দাও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে নিও। তাহলে চলো এবার আমরা ঘটনায় এগোই। আর হ্যাঁ, কথার প্রসঙ্গে বলে রাখি, প্রচুর প্রচুর শর্টস নিয়ে এসছি বানিয়ে তোমাদের জন্য। অনেক কিছু আছে, যেখানে গিয়েছিলাম আমরা কাজ করতে, মায়ের আশীর্বাদ সবকিছু তোমাদের কাছে আসবে। তবে এডিটিং করতে তো সময় লাগে, বুঝতেই পারছো। তো একটু অপেক্ষা করো, সাথে থেকো। আর অনেক টিপস আসবে, প্রচুর টিপস তোমরা পাবে, যেগুলো তোমাদের জীবনে ধন্বন্তরীর মতো কাজ করবে। তাহলে চলো আজকে ঘটনায় যাই। দীঘাতে যখন আমি কালকে শুয়েছিলাম দুপুরবেলা লাঞ্চের পর, আফটার লাঞ্চ একটা বোন আমাকে হঠাৎ করে প্রথমবার আমাকে হোয়াটসঅ্যাপে একটা ডিএম করে বললো, দিদি আমি তোমার বিশাল বড় ফ্যান। আমি তোমাকে একটি ঘটনা আমার মাসির শোনাতে চাই। মাসি আর মেসো তারা বিয়ের পর 1 বছর পর, মানে বিয়ের 1 বছরের মাথায় তারা দীঘা ঘুরতে গেছিল। শুধু তারা যায়নি, মেসো যে কোম্পানিতে চাকরি করেন সেই কোম্পানির মেসোরই আর এক ফ্রেন্ড আর তার ওয়াইফও যায় সাথে। তারা প্ল্যানিং করে একটি রুম নেবে, একটি রুমে ডবল বেড থাকবে, ডবল বেডে ওরা থাকবে। তো খুব ভালো কথা। বলছে দিদি ভাই, যখন যায় ওরা, আজ থেকে প্রায় 3-4 বছর আগে, বলছো আগে থেকে অগ্রিম ওরা অনলাইনে হোটেল বুক করেনি। আসলে কি হয়, মাসি জানতোই না যে দীঘা যাওয়া হবে। মেসো হঠাৎ করে ছুটি পায় 3 দিনের। তো এসে মেসো মাসিকে বলে যে চলো 3 দিন ছুটি আছে, কোথাও ঘুরে আসি। এদিকে মেসো কিন্তু অফিসে সব প্ল্যানিং সাজিয়ে এসছে। তো মাসি বলছে কোথায় ঘুরতে যাবে। এবার দেখো, সংসারী মানুষটা কি হয়, সারাক্ষণ ঘরে থাকে, হঠাৎ করে যদি শুনতে পারে হাজবেন্ড এসে বলছে চলো ঘুরতে, মানে ঘরের বউদের যে আনন্দ হয়, সেই আনন্দর হার শতগুণে মেপেও ধারণা করতে পারবে না। আমাদের বোন বলে, দিদি ভাই আমার মাসিকে যখন মেসো এসে বলে, তখন মাসি বলল কোথায় যাবে বলো। খুব খুশি। তখন মেসো জানায় চলো 2 দিনের জন্য দীঘা ঘুরে আসি। আর আমরা 2-3 দিন ছুটি মানে আমাদের একদম ঘরের কাছে, হাতের নাগালে আমরা চলে যাই দীঘা। দীঘাটা আমাদের সবার প্রিয়। তো বোন বলে, দিদি ভাই আমার মাসি মেসো প্ল্যানিং করলো রাতের বেলায়। মেসো এসে বলে ওই সন্ধ্যা দিকে, রাতের মতো সব প্যাকিং করে নেয়, সকালবেলা বেরিয়ে যায় দীঘা। দীঘাতে যায় আমার মাসি মেসো, তাতে কোনো সন্তান ছিল না ওই সময়। মাসি মেসো আর এইদিকে হচ্ছে আমার মেসোরই অফিসে এক কলিগ, তার ওয়াইফকে নিয়ে যায়, টোটাল 4 জন। তো তারা 2 দিনের জন্য যখন যায়, তো এবার ওল্ড দীঘায় গিয়ে তারা বাসে করে যায়। বাসে ওল্ড দীঘা থেকে নেমে যায় পেট্রোল পাম্পের ওখানে। এই দেখো ওল্ড দীঘার একদম পেট্রোল পাম্পের অপর সাইড। এইটা ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। নেমে গিয়ে তারা তখন বলে যে আচ্ছা আমরা তো হোটেল বুক করে আসিনি, কোথায় থাকবো। এটা তো একটা বড় ফ্যাক্টর, আমাদের একটা ভালো রুম নিতে হবে, থাকতে হবে। আর হোটেল বুকিং তখন খুব চলটা বেশি ছিল, সবাই হোটেল বুকিং করেই যেত। তো তখন আমার মেসো তার যে কলিগ ছিল তাকে বলল যে একটা কাজ কর, এখানে চল আমরা মোটামুটি হোটেল দেখি, হয়তো পেয়ে যাব। তো তারা কোনখানে গিয়েছিল আমি তোমাদের লোকেশনটা বলে দিচ্ছি, কারণ বোনও কিন্তু আমার হোটেলের নাম বলেনি, কিন্তু আমি জানি বোন যেই হোটেলের কথা বলছে। কারণ তোমরা হয়তো অনেকেই অবাক হবে, তোমরা বলবে দিদি ভাই তুমি এত নাম কি করে জানো। আমি তোমাদের বলি, দীঘাতে আমার প্রচুর জানাশোনা লোক আছে, দীঘার স্থানীয় বাসিন্দার তারা। দীঘাতে প্রচুর আমার ভিউয়ার্স আছে, ফেসবুকের ফ্রেন্ড আছে। দেন দীঘাতে আমরা প্রচুর যাই, মানে রেস্টুরেন্ট থেকে শুরু করে, হোটেল থেকে শুরু করে, মানে ওই ঝিনুকের দোকান থেকে শুরু করে কাজুর দোকান, আমাদের প্রচুর লোকের সাথে জানাশোনা দীঘায়, তার জন্য জানি। আর সাথে আমাদের দীঘায় অনেকগুলো হোটেল আমরা কাজ করে এসেছি।
তো আমরা যখন একটা হোটেলে কাজ করতে যাই তখন ওই হোটেলের স্টাফ যারা থাকে, মালিক যারা থাকে, ম্যানেজার, তারাই বলে যে ম্যাডাম এই হোটেলও খারাপ, জানেন তো এখানে এরকম একটা মেয়ে সুসাইড করেছিল, কোনো সময় মার্ডার হয়েছে, প্রচুর তো সুসাইড হয় দীঘার হোটেলে বলে। তার জন্য আমার সে অভিজ্ঞতা আছে যে কোন হোটেলটা খারাপ, কোন হোটেলটায় কি আছে। তোমরা অনেকেই ভাবো দিদিভাই হয়তো এমনি বলে, আমি কিন্তু প্রুফ দিয়ে কথা বলি, প্রুফ দিয়ে দেখাই। এর আগেও আমি তোমাদের হোটেল ভাঙতেও দেখিয়েছি, হোটেলের রুম ভেঙে হোটেলের ভিতর ঢুকেছে, কি করেছে না করেছে। আমার মিথ্যে দিয়ে কোনো কাজ নেই, আমি ঠাকুরের কাজ করি। এবার ঘটনাটা হচ্ছে, আমাদের বোন বলে দিদি ভাই ওরা, আমি তোমাদের বলে দিচ্ছি, মিও মোড় আছে ওল্ড দীঘায়, যেখানে একদম মোড়ের মাথাটা, যেখান থেকে একদিকে সি বিচ ঢুকে যাচ্ছে আর একদিকে দেখবে মায়ের মন্দির। দেখো আমি ভিডিওটা করেছি মিও মোড়ের ওখান থেকেই তোমাদেরকে দেখানোর জন্য, জাস্ট একটু এই আসলো বলে এই হচ্ছে রাস্তা, এই যে গলি তোমরা চিনতে পারছো, ওল্ড দীঘায় সি বিচে ঢোকার অপর সাইডে এই যে মায়ের মন্দির, তোমরা সবাই জানো ওল্ড দীঘায়, আর পাশ থেকে যে গলি চলে গেছে সেই গলির ভিতরেই হোটেলটা ছিল। আছে তারা মায়ের মন্দির, যত সম্ভব ভবতারিণী মা আছে, ভবতারিণী মায়ের ঠিক অপর সাইডে দেখবে একটা গলি ঢুকে গেছে, যেই গলির ভিতরে অনেকগুলো ব্যাক টু ব্যাক অনেকগুলো দেখবে হোটেল আছে। আর বোন যেই হোটেলের কথা বলছে সেই হোটেল অনুমান করছি আমি, কারণ সেটা আমি তোমাদের পরে বলছি। কারণ আচ্ছা বোনের কথাটা বলি, বোন বলছে দিদি ভাই আমরা ওই হোটেলে যাই, ওই গলির ভিতর দিয়ে আমরা পাশ দিয়ে মন্দিরে ঢুকি। চারজন ছিল, মানে বোনের মাসি, মেসো আর কলিগ দুজন, বলছে তারা যায়। এটা কিন্তু বোনের মাসি বোনকে বলেছে ঘটনাটা, বোন আমাকে শেয়ার করেছে। বলছে ওখানে যাওয়ার পর ওরা একটা হোটেল নেয়, ঢুকে গিয়ে দুটো তিনটে হোটেলের পর ওতেই আমি বুঝে গেছি কোন হোটেল। বলছে আমাদেরকে একটা দোতলায় কোণের রুম দেয়। হোটেলটা ওই সময় বেশ ক্রাউড ছিল, বেশ লোকজন ছিল ওই সময়। তো ওদের একটা কোণের রুম দেয়, ডবল বেড, বলে তোমরা এখানে এরম করেই থাকতে হবে, এছাড়া আলাদা আলাদা রুম নিতে গেলে অনেকটা ভাড়াও পড়ে যাচ্ছে, আর সব থেকে বড় কথা হচ্ছে রুম নেই, মানে ওদের হোটেলে রুম নেই। এবার কোথায় ঘুরবে, অনেকক্ষণ ধরে এইদিকে ওইদিকে ঘুরছে, তো মেসো ওই রুমটা নিয়ে নেয়। বলছে দিদি ভাই তুমি বিশ্বাস করবে না, রাতের বেলা যে কলিগ ছিল, কলিগের বউ ভয় পায়, প্রথম ওই বউটা ভয় পায়। বউটা বলছে যে আমি ঘুমাচ্ছি একই কিন্তু রুমের মধ্যে, ডবল বেড, পাশাপাশি বেড, ঠিক আছে, এদিকে মাসি মেসো শুয়েছে এক সাইডে, ওনারা দুজন হাজবেন্ড ওয়াইফ। বউটি মধ্যরাতে উঠে হাউমাউ করে কাঁদছে, চিৎকার চেঁচামেচি করছে। এবার ওনার হাজবেন্ডে উঠে গেছে, এইদিকে মাসি মেসো উঠে বসেছে, বলছে কি হয়েছে কি হয়েছে, কি হলো, কিছু কি ব্যাপার যে কান্নাকাটি করছে। তখন বউটাকে জিজ্ঞেস করাতে বউটি তখন বলছে আমি একটা খুব বিকট আকৃতির মুখ একটা মহিলাকে দেখেছি, মানে পোড়া, মানে খুব বিকট দেখতে, একটা চোখ আছে, একটা চোখ বেরিয়ে গেছে, এই সাইড দিয়ে এরকম মাংস নেই, দাঁতের এই মাড়ি দেখা যাচ্ছে, এরকম একটা মানে দৃশ্য দেখেছে। তো ওই যে বউটার হাজবেন্ড, সে বলছে তুমি স্বপ্ন দেখেছো, নিশ্চয়ই তুমি স্বপ্ন দেখেছো, এখানে আমরা সবাই রয়েছি, কই কেউ তো দেখলো না, তুমি দেখলে। তখন বউটা বলছে যে হতে পারে। তো অনেকক্ষণ কান্নাকাটির পর তাকে শান্ত করে শোয়ানো হয়। তো মাসি ওই বউটার কান্না দেখে আর ওই কথা শুনে মাসিরও কিন্তু ভয় লাগতে শুরু করে, যে বাবারে বাবা কি দেখলো, একটা মানে ভালো জল জ্যান্ত, আমরা তো আনন্দ করলাম এত সুন্দর, হঠাৎ করে। তো বউটি আবার ভোর রাতে উঠে চিৎকার চেঁচামেচি করছে। তখন তার স্বামী বলছে যে তুমি ঘুরতে এসে কি করছো দুদিনের জন্য, আমরা তো আজকের দিনটা সারাদিন থাকবো, কালকে সকালবেলা চলে যাব, তুমি এরকম করছো কেন। তখন বলছে তুমি জানো, বিশ্বাস করবে না, আমি ভোরবেলা
আমার তো ওই তখন থেকে ঘুম হয়নি। আমি ওই মানে দৃশ্যটা দেখার পরে আমার একটা আতঙ্ক মনে লাগছে, ভয় ভয়। আমি বেডের এখানে বসেছিলাম, তোমরা সব ঘুমাচ্ছিলে, আমি ওয়াশরুমে গেছিলাম, আমার বাথরুম ছিল। আমি বাথরুম থেকে এসে ওখানে বসে আছি। বলছে একজন মহিলাকে ওইখান থেকে মানে যেতে দেখেছে। তো যখন ওরকম যেতে দেখেছে তখন উনি চিৎকার চেঁচামেচি করে বউটি কান্নাকাটি করে। এবার যাই হোক, বউটিকে কোনো রকমের সামলে টামলে নিয়ে ভোরবেলা ওরা বাইরে বেরোয়। হোটেলের কাউকে কোনো কিছু বলেনি। এবার বউটিকে নিয়ে যখন বাইরে বেরোয়, বউটি না মানে একটুখানি অন্য অন্য এক নর্মাল টাইপের বিহেভিয়ার করে। তো ওরকম বিহেভিয়ার দেখে যে মাসি মেশো ছিল, তখন তার স্বামীকে ডেকে মেশো বলে যে দেখো, তোমার বউর ঠিক স্বাভাবিক কিছু মনে হচ্ছে না, ওকে একটু অস্বাভাবিক লাগছে, তুমি একটুখানি ওকে জিজ্ঞেস করো যে ওর কি কোনো রকম শরীরে প্রবলেম হচ্ছে, কি হচ্ছে। তখন স্বামীটা বলে যে ঠিক আছে, আমি আমার বউকে জিজ্ঞেস করছি। তো ওরা সমুদ্রই যায়, পাশাপাশি বসে রয়েছে। বউটা মানে একদম দুম মেরে রয়েছে, বলে না একদম ঘুমোট চুপচাপ, কিন্তু বউটা ওরকম টাইপের না। ওরকম না, মাসি মেশো কিন্তু ভালো মতো ওনাদের সাথে আলাপ পরিচয় সম্পর্ক আছে, পুজোতে আসা যাওয়া, তারপরে জিনিসপত্র আদান প্রদান সব সম্পর্কই আছে। তো বউটি কিন্তু চুপচাপ থাকার মেয়ে না। তো ওরকম করে না মুখটা নিচু করে চুপচাপ একদম গুম মেরে রয়েছে। তো স্বামীটা তখন জিজ্ঞেস করে তার বউকে যে কি গো, তুমি এরকম চুপচাপ রয়েছো, এসছো, কত লোক চারপাশে দেখো ঘুরছে হাঁটছে, তোমার কোনো আনন্দ নেই, কিছু খাবে, তোমার কি শরীর খারাপ লাগছে? এত কথা বউটাকে জিজ্ঞেস করে, রাতে কি খাবে কি, দেখো তোমার বান্ধবী বসে রয়েছে, মানে মাসির কথা বলে, তোমার বান্ধবী বসে রয়েছে চুপ করে, তোমার বান্ধবীর সাথে কথা বলবে না, এত কথা বলে। কিন্তু সেই কলিকের বউ কোনো কথা বলে না, চুপ করে মাথা পাথরের দিকে, এরকম সি বিচের ধারে যে পাথর বুলডোজার গুলো থাকে ওই দিকে তাকিয়ে বসে রয়েছে, কোনো কথা বলে না। তো তখন মেশো বলছে যে চলো রুমে যাই, মানে বন্ধুকে বলে চলো তোমার বউকে নিয়ে চলো রুমে যাই, কারণ ওকে দেখে খুব একটা স্বাভাবিক মনে হচ্ছে না, মনে হচ্ছে ওর শরীরটা খুব খারাপ, চলো। তা রুমে চলে আসে। রুমে আসার পর বউটা মাংস রুটি খায়, সবাই খেয়েছে, মাংস রুটি স্যালাড সবাই খেয়েছে। খাবার পর যে যার শুয়ে পড়ে। মাসি মেশো বলে যে ওর শরীরটা ভালো লাগছে না, দাদা শুয়ে পড়ো, মানে মেশোর বন্ধুকে বলে তোমরা শুয়ে পড়ো, আমরাও শুয়ে পড়বো। ওরা ওদের মতো শুয়ে পড়ে, মাসি মেশো পাশের বেডে গল্প করতে করতে ঘুমিয়ে পড়ে। বউটা রাতের বেলা উঠে দরজা খুলছে, দরজা, তখন না মাসির ঘুমটা ভেঙে যায়। মানে দরজাটা খুলছে না, মানে যেরকম দরজায় দেখবে একটা নিচে লক থাকে ঘোরানো, একটা উপরে শিকল মতো থাকে। তো ওই শিকলটাকে একবার নাবাচ্ছে, একবার তুলছে, একবার নাবাচ্ছে, একবার তুলছে। আর নাবালে তুললে, নাবালে একটা খট খট করে শব্দ হয়। আর এমনিতে আতঙ্কে রয়েছে না, ভয়তে ওরকম শব্দ হচ্ছে দেখে মাসি উঠে দেখে ও ওই একদম মানে না, মানে শরীর ছেড়ে দিয়ে যেরকম একদম গা এলিয়ে যেরকম দাঁড়িয়ে থাকে না গেটের মধ্যে, ওরকম করে গেটের মধ্যে এরকম করে দাঁড়িয়ে, মনে হচ্ছে যেন গেটের মধ্যে হেলান দিয়ে ঘুমাচ্ছে, এরকম করে দাঁড়িয়ে, কিন্তু হাতটা ওর মুভমেন্ট করছে, চিকলটা তুলছে আর নামাচ্ছে, তুলছে নামাচ্ছে, এই জিনিসটা করছে। এইটা যখন দেখে তখন মাসির সাথে সাথে মেশোকে ডাকে, এই এই ওঠো ওঠো ওঠো, দেখো তোমার বন্ধুর দেখো বউ গেট খোলার চেষ্টা করছে। তখন মেশো উঠেছে, উঠে তখন নেবে গিয়ে তার বন্ধুকে ডেকেছে, মানে বউটির হাজবেন্ডকে, বলছে এই ওঠো তো, দেখো তোমার বউ বাইরে বেরোবে। তখন বলছে কি শুরু করেছে ও ঘুরতে এসে। হ্যাঁ, তখন সাথে সাথে গিয়ে বউকে কাঁত্তা ধরে, যেই কাঁত্তা ধরেছে বউটা না এক ঝাটকা মেরেছে, এমন ঝাটকা মেরেছে। আর উনিও ঘুম চোখে ছিল, ওনারা অতটা ঘুমের মধ্যে অতটা মানে গায়ে জোর, জানো তো ঘুম থেকে উঠলে হঠাৎ আমাদের গায়ে কোনো জোর থাকে না। উনিও ছিটকে মাটিতে মেঝের মতো পড়ে যায় কিছুটা দূরে। যখন পড়ে যায় লোকটির খুব রাগ হয়, তখন লোকটি বলছে তুমি এখানে এসে ফাসলামি করছো? হ্যাঁ, তুমি কি ব্যাপার, তুমি আসবে না বলতে পারতে, আর একজন তো মহিলা আছে। মাসির কথা বলে, কই ওনাকে কিছু ধরছে না, কিছু দেখছে না, তোমার তো ফাসলামি হচ্ছে, তুমি আর কি করছো, এসব কথা যখন বলে তখন
বউটা তখন বলছে বলছে কি আমাকে বোন বলছে দিদি ভাই মানে পুরো ছেলে বেটা ছেলের গলা, মহিলা কিন্তু কথা বলছে পুরো ছেলের, বলছে আমি ফাজলামি করছি, হ্যাঁ আমি ফাজলামি করছি, 1 টাকাও ছাড়বো না, 1 টাকা তো আমি নিয়েই যাব, এখানে তো আমি থাকতাম, এসছিস কেন? তখন এই কথা শুনে ওই যে মেসো আর মাসির যে দাদা ছিল মানে ওই বন্ধু ছেলেটি তখন বলছে কে তুমি? তখন বলছে কে তুমি? তুমি আমার বউর গায়ে এসছো, আমার বউর তো এরকম পুরুষ কণ্ঠ না, ও গায়ের মধ্যে কে ঢুকেছে? এবার তিনজনই ভয় পেয়ে যায়, তিনজনই রাতের বেলা ভয় পেয়ে দরজা খুলে কোনো রকমে বাইরে বেরিয়ে আসে, এসে সাথে সাথে রিসেপশনের লোককে ডাকে, কেউ বেরোয়নি। রিসেপশনের লোককে তারা ডেকে গেটের মধ্যে থাপড়ে থাপড়ে বলছে হাত ব্যথা হয়ে গেছে, কেউ বেরোয়নি। তারপর সকালবেলা ওরা আর কেউ কিচ্ছু বলেনি, কোনো রকমে হোটেল রুম ছেড়ে যার মতো যে কলকাতায় ফিরে আসে। এবার বাড়ি আসার পর একদম ঠিক হয়ে যায়, একদম সুস্থ সবল মানুষ। এবার তখন মাসি মেসো ফোন করে জিজ্ঞেস করে তার হাজবেন্ডকে যে তোমার বউ কেমন আছে? বলছে ও ভালো আছে, সবকিছু স্বাভাবিক। তখন বলছে যাক তাহলে ভগবান ভগবান করে কিছু হয়তো ছিল, চলে গেছে। 2 থেকে 3 দিন পর মানে 2 দিন ছেড়ে 3 দিনের মাথায় রাতের বেলা সে কি অবস্থা, বলছে খাটের মধ্যে চুল ঠুল ছেড়ে এরম দুলছে। তখন ওই ওনার হাজবেন্ড ভয়তে মাসি মেসোকে ফোন করে, বলছে দেখো তোমরা বললাম ও ভালো আছে, না গো ও ভালো নেই। মাসি মেসো তখন মানে মাথা খারাপ হয়ে গেছে, বলছে এ কি, এই যে বললে যে ভালো আছে, বলছে হ্যাঁ আমার বউ তো দীঘা থেকে আসার পর ভালো ছিল, হঠাৎ করে ওর কি হলো? লাস্টে সেই রাতের বেলা তখন প্রায় বলছে 2-2-2:30 বাজে, রাতের বেলা ছুটে ছুটে আসে, মানে অনেকটা ডিস্টেন্স, কাছাকাছি না, আসে। আসতে তখন দেখছে সে তার বউ সেই খাটের মধ্যে পা ছড়িয়ে বসেছে, বসে এই আমি না নিয়ে যাব না, 1 টাকা তো নিয়ে যাবই, আমি যাব না, আমাকে কেউ এখান থেকে তাড়াতে পারবে না, সমানে এইরকম করছে। এবার মাসি মেসো এসে যখন দেখে ওই রকম, তখন মাসি কি করে মানে হয় না অনেক সময় মাইন্ড দেখো সবার তো একরকম থাকে না, তখন না মাসি ওই ওরকম দেখে সে পা ঠা ছড়িয়ে ওরকম পাগলামি করছে দেখে মুচকি হেসে ফেলে ওখানে এসে। তারপর তো যাই হোক মেসো বকা দেয় যে দেখলে কি বলবে, ওনার স্বামী শাশুড়ি শ্বশুর সবাই আছে, দেখলে কি বলবে, আমাদের ডেকেছে তুমি এরম করে হাসছো। তখন বলছে যে না মানে কি মাসি অ্যাকচুয়ালি ওরম ভাবে বসে ওরম মানে ওরম কোনোদিন দেখেনি না, পাগলামো করছে, মাথা চুল টুল দুলিয়ে হাত পা ছড়িয়ে, দেখে হেসে ফেলে। মাসি কিন্তু হাসতে চায়নি, হট করে হাসি চলে আসে। এইবার তান্ত্রিক নিয়ে এসে ওঝা নিয়ে এসে কোনো কিছু করতে পারে না, বলে আমি যাব না কোনো কিছু করতে পারে না। এইবার তো মানে সকাল থেকে আর কোনো খবর নেই, মেসো অফিস যায়, মেসোকে সবাই বলে কি ব্যাপার, তোমার কলিগ কোথায়, তোমার বন্ধু কোথায়, আরে তোমার জিগরে দোস্তকে নিয়ে তুমি দীঘা ঘুরতে গেলে, তার বউ গেল, তোমার বউ গেল কই? এবার দেখো একটা অফিসের মতো জায়গায়, একটা সার্ভিসের ওখানে এসব কথা বলে লোকে অনেকে আছে এসব নিয়ে ব্যঙ্গ করে, অনেকে ভূত প্রেত নিয়ে খুব হাসে খিল্লি করে, ভাবে কিছু নেই, এইসব একটা ফাজলামি হচ্ছে। তো এইসবের জন্য মেসো কিছু বলেনি, কিচ্ছু বলেনি। মেসো চুপচাপ কাজ করে সন্ধ্যাবেলা যেরকম বাড়ি ফেরে এভরি ইভিনিং চলে আসে, সেদিনও ওরকম বাড়ি এসে দেখে মানে মাসি বলছে এই তুই কার পারমিশন নিয়ে ঢুকেছিস, আমি যাব না, এখান থেকে আমি যাব না। মেসো বলছে সর্বনাশ করেছে। মেসো ওখান থেকে কোন রকম ছুটে বন্ধুকে ফোন করে বাইরে এসে, বন্ধু বলছে আমার বউ ঠিক হয়ে গেছে। তখন বলছে কি করব, আমার বউ এরকম করছে। তখন সেই যে ওঝাকে নিয়ে এসেছিল সেই বন্ধুর বাড়িতে, সেই ওঝাকে বন্ধু রাতের বেলা ফোন করে এই মাসির বাড়িতে নিয়ে আসে। এবার ঘটনাটা শোনো কি হয়।
এইবার ঘটনাটা হলো শুরু। এইবার সেই তান্ত্রিককে নিয়ে আসে, তখন প্রায় 8:30 9টা বাজে, কেন ওই সময় মেসো বাড়ি ফেরে অফিস থেকে। তো এসে ওরকম দেখেছে 10-15 মিনিট, মানে সেই একদম যাচ্ছে তাই অবস্থা তার বউ মানে মাসির। এবার বন্ধুকে যখন বাইরে গিয়ে ফোন করে, বন্ধু ফোন ধরে সেই তান্ত্রিককে ডেকে নিয়ে আসে। তান্ত্রিক এসে বলছে, কিরে তুই ওর বউর গা থেকে আবার এর বউর গায়ে চলে এসছিস, কি ব্যাপার? তুই যাবি না? ভালো মুখে তুই যাবি না? না কি করব বল? তোকে ভালো মুখে বললাম, তুই তখন বললি আমি চলে যাচ্ছি। আমি যদিও তোকে যাচাই করিনি, তুই আবার ওর থেকে ওর শরীরে চলে এসছিস। তখন মাসি বলছে, বোন তখন প্রেজেন্ট ওখানে, মাসি বলছে যে আমাকে দেখে ও খুব হাসছিল না, আমাকে দেখে হাসছিল, আমি একজনকে নিয়ে যাব। বলতে বলতে তখন মাসি কাঁদছে, মানে মাসি তো কাঁদছে না, যে আছে শরীরে সে কাঁদছে। সে তখন বলছে, আমি বড় একা, আমার একা একা একদম ভালো লাগে না। আমাকে তোরা যেখানে ছিলিস না, ওখানে আমার স্বামী আমাকে গলা কেটে দিয়েছিল, আমাকে মেরে ফেলেছে জানিস। আমি কোনো দোষ করিনি, আমার বাবা মা জোর করে আমাকে বিয়ে দিয়ে দেয় জানিস তো ছেলেটার সাথে। আমি ছেলেটাকে চিনতামও না রে। বিয়ের পরে 1 সপ্তাহ পর ও আমাকে কি ভালো ভালো করে নিয়ে আসলো। আমি বিয়ে করতে চাইনি, আমার কত অল্প বয়স, আমি পড়াশোনা করতে চেয়েছিলাম। আমার মা আমার বাবা জোর করে আমাকে বিয়ে দিয়ে দিল আমার দাদার জন্য। আমার দাদা আমার সাথে রাত দিন বাড়িতে অশান্তি করতো, আমি কাউকে ছাড়বো না। আমি এর শরীরে ঢুকেছি, এর শরীর দিয়ে আমি সব প্রতিশোধ নেব, কাউকে ছাড়বো না। না, চলে যা চলে যা। তখন যে মানে আসে তান্ত্রিক, সে তখন বলছে, দেখ আমি বুঝতে পারছি তোর স্বামী তোকে অনেক কষ্ট দিয়েছে, অনেক কষ্ট দিয়ে তোকে মেরে ফেলেছে, তোর গলা কেটেছে, তোর নিঃশ্বাস বন্ধ করে মেরেছে বালিশ চাপা দিয়ে। আমি তো তোর মুখ দিয়ে সব শুনছি, কিন্তু তুই বিশ্বাস কর, তুই এই এই বউটাকে ছেড়ে দে। এই বউটা সবে বিয়ে হয়েছে, 1.5 বছর হচ্ছে, ছেড়ে দে। দেখ তোর স্বামী, তোর সংসার ভালো ছিল না, এর স্বামী খুব ভালো, একে ভালোবাসে, তুই চাস না বল? তুই ভালোবাসা পাসনি, তোকে মেরে ফেলেছে। এই মেয়েটাকে তুই ছেড়ে দে রে, ওর তো জীবনটা বাকি পড়ে আছে, ছেড়ে দে। কোনো মতে ছাড়বে না। আমাদের বোন বলছে, দিদিভাই আমি কোনোদিন ভূত বিশ্বাস করতাম না, ভূতের গল্প ভালোবাসতাম, শুনতাম, বই পড়তাম, কিন্তু ভূত যে আসলে মানে আত্মা আছে জানি, মানে এরকম মানুষকে ধরে, এরকম হয়, অনেকের মুখে শুনেছি যে একে ধরেছে ওকে ধরেছে এরকম হয়েছে, কোনো দিন মানে আমি বিশ্বাস করতাম না। সেদিন আমি সামনে নিজে দাঁড়িয়ে আমার মাসি মেশোর সেই যে কাণ্ড আমি নিজের চোখে দেখছি। দিদিভাই বলছে, আমার মাসির শরীরে যে রয়েছে সে বলছে, আমি যাব না, আমি কাউকে নিয়েই যাব। কারণ একবার খুব রাগে রাগে বলছে, যাবো না, তুই চলে যা, তুই কেন এসছিস, আমি যাব না। আবার কখনো কাঁদছে, আবার নরম হয়ে যাচ্ছে, নিজেই নিজেই নরম হয়ে আবার কাঁদছে, আর নিজে বলছে যে দেখ আমাকে এরকম করিস না তোরা, আমি একা একা থাকি, আমার ভালো লাগে না, আমার একটা বন্ধু দরকার, আমার সাথে কেউ চল, আমি ওখানে রয়েছি, আমি আর ওখানে ফিরে যাব না। তোরা যদি এর শরীর দিয়ে আমাকে যদি তাড়িয়ে দিস, আমাকে আবার ওই হোটেলে থাকতে হবে গিয়ে, আমি ওখানে যাব না, আমি যাব না রে, আমি যাব না। তখন ওই তান্ত্রিক যিনি ছিলেন উনি বলছে, দিদি পকেট থেকে না কিছু একটা বের করলো, গুঁড়ো গুঁড়ো কিছু, ছাই বা বালি জাতীয় কিছু বের করে বললে, তুই যাবি না, তুই যাবি না, না বল তুই যাবি না। তখন মাসি এরম করছে, মানে ওটা তো মাসি করছে না, করছে তো যে মাসির শরীরে রয়েছে সে ধরেছিল তো কলিকের বোন, মানে কলিকের বউকে।
ধরেছিল, মাসি হেসেছে আর গিয়ে আর ওর তো শরীরে ছিল, দেখে বলছে আমাকে দেখে হাসি, দাঁড়া, ওর শরীরে চলে আসে। মানে কি ওখানে ওই বন্ধুর বউকে ছেড়ে দেয়, দিয়ে শরীরে কিন্তু ধরেনি, পেছনে 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 চলে আসে বাড়ি পর্যন্ত। যখন একা পায়, পরের দিন যখন মেসো চলে যায় অফিস, তখন মাসিকে একটা করে একা পেয়ে। এইবার বলছে আমি যাব না। তখন বলছে তুই যাবি না তো, দেখ ভালো করে ভাব, তুই যাবি কি যাবি না, তোকে আমি কি করতে পারি তুই জানিস। তখন কাঁদছে, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, এরকম করে কাঁদছে। তখন ওই পকেট থেকে যে গুঁড়ো একটা কিছু ছাই বা বালি জাতীয়, তখন কিছু ফিসফিস ফিসফিস করে মন্ত্র পড়ে বলছে যা তুই ধ্বংস হয়ে, যা তুই ধ্বংস হয়ে, যা তুই ধ্বংস হয়ে, 3বার ওই পকেট দিয়ে বের করে করে ছড়ে। তখন বলছে দিদি ভাই, আমার মাসি সেই লুটিয়ে মানে মাটিতে না লুটোপুটি খাচ্ছে, ও মা গো জ্বলছে জ্বলছে, আমার সারা শরীর জ্বলছে, আমাকে বাঁচাও, লুটোপুটি খাচ্ছে। মানে এরকম করছে না, চোখে দেখা যাবে না। আমার মেসো মানে জড়িয়ে দৌড়ে ধরতে যাচ্ছে, তান্ত্রিক হচ্ছে খবরদার যাবি না, গেলে ওর শরীর দিয়ে তোর বউর কাছে এসছে, তোর বউ এক্ষুনি ভালো হয়ে যাবে, তোর শরীরে ধরে নেবে, ও শরীর পাল্টাচ্ছে, শরীর পাল্টাচ্ছে, ওর কাছে যাবি না। যাই হোক, সেই যে কলিগ ছিল মানে যার বউকে ধরেছিল, বউটা তো আসেনি, স্বামীটা এসেছিল, সে আমার মিশুকে ধরে রাখে। মিশু তো কান্নাকাটি শুরু করে দিয়েছে। যাই হোক, তারপর সে অনেক কিছু করার পর সে মানলো যে সে চলে যাবে। তখন সেই তান্ত্রিক বলছে তোর কথা আমি বিশ্বাস করি না, আমি তোর কথা বিশ্বাস করি না, তুই চলে যাবি বলে ওখান থেকে এই মেয়েটা শরীরে ঢুকেছিস, এখন আবার কার শরীরে ঢুকবি বল, বল তুই বল কার শরীরে ঢুকবি বল। তখন বলছে যে না আমি চলে যাব, আমি কথা দিচ্ছি, যা আমি চলে যাব, যা আমি কথা দিচ্ছি, যা, এক কথা বলছে। ওই শুয়ে মাসি গড়াচ্ছে, লুটোপুটি খাচ্ছে আর এক কথা বলছে, যা আমি চলে যাব, আমি চলে যাব, যা, যা আমি চলে যাব, আমি বলছি, আমি কথা দিচ্ছি, যা, হাঁপাচ্ছে আর বলছে। তখন সে তান্ত্রিক বলছে দেখ, ওই যে সোজা দরজার বাইরে পেয়ারা গাছ, যাবি যখন পেয়ারা গাছের মোটা ডাল ভেঙে যাবি, কথা দে ফিরে আসবি না, কথা দে আসবি না, আমায় কথা দে। অনেকক্ষণ ধরে সেই গড়াগড়ি খাচ্ছে, কথা দিচ্ছে না, অনেকক্ষণ ধরে। ওই তান্ত্রিক কিন্তু বলে যাচ্ছে কথা দে, আমায় কথা দে আর আসবি না, কথা দে। আর গড়াগড়ি খাচ্ছে আর মাসি বলছে, মানে মাসির শরীরে যে আছে, না আমি আর আসবো না, আর না, না আমি আসবো না, কিন্তু কথা দিচ্ছে না। তখন বলছে দাঁড়া, সাথে সাথে ওই বাড়ির ঝাঁটা বারান্দায় ছিল, ওই যে বোন ঘটনাটা শেয়ার করে, সে বোন তাড়াতাড়ি করে ঝাঁটাটা এনে দেয়। সে তান্ত্রিক বলে ঝাঁটা নিয়ে আয়। তান্ত্রিকের হাতে ঝাঁটা যখনই দেয়, মরমর করে একটা হাওয়া বেরিয়ে গেল। ওই সামনে যে পেয়ারা গাছ, একটা ডাল, বাঁদিকে ডাল, মোটা ডাল, পেয়ারা গাছটা ঝাঁকড়া বড় ছিল, মট করে ভাঙলো, ভেঙে হাওয়ার মতো বেরিয়ে চলে গেল। বোন বলে দিদি ভাই, কেউ বিশ্বাস করুক না করুক, আমিও করতাম না, আমার চোখের সামনে আমি যা দেখেছি আমি বিশ্বাস করি যে সত্যি সত্যি আত্মা মানুষকে ধরে। আরে আমাকেই তো ধরেছিল, আমি নিজেই জানি, তোমাদের প্রিন্স ঘটনা বলেছে, ভূত সত্যতে দোয়া আছে, আমাকেও ধরেছিল অনেক আগে, আমাকেও ধরেছিল। মানে আমি এত পারফিউম ইউজ করে দুপুরবেলা ফুল গাছে জল দিচ্ছিলাম, মানে সিনেমা দেখতে যাব ছেলেকে নিয়ে, প্রিন্স ওই বাচ্চাদের প্যান্থার একটা মুভি এসেছিল বাচ্চাদের, ইংলিশ মুভি, ওই দেখতে যাব বলে দুপুরবেলা, ভর দুপুরে। আর তখন আমি ভাড়া থাকতাম ব্যারাকপুরে একটা বাড়িতে, পুরো বাড়িতে আমি একাই থাকতাম, বাড়ির ওনারও থাকতো না, আদার্স কোনো পার্সন থাকতো না, নতুন বাড়ি। ওই বাড়ির পেছনে এই জঙ্গলে একজন গলায় দড়ি দিয়েছিল, সেগুলো জানতাম না, পরে জানতে পারি যে যে গলায় দড়ি দিয়েছিল একটা পুরুষ, তার আত্মা আমায় ধরেছিল। এত সুন্দর লাগছিল দেখতে, বলে তোমাকে দেখে নাকি ধরেছে, তান্ত্রিক বলেছিল, এটা আমার কথা না। যাই হোক, এই হচ্ছে ঘটনা, এটা হচ্ছে দীঘার ঘটনা। দীঘার হোটেল থেকে ভাবো কলকাতায় আসে সেই আত্মা, একজনের শরীরে আসে, সে হাসে বলে আরেকজনের শরীরে চলে যায়।
এরকম দীঘায় প্রচুর হোটেল আছে, প্রচুর হোটেল। কালকে যখন আমি ভিডিও এডিট করছি, বিশ্বাস করবে না, মানে আমার রুমে দীঘারই একজন স্টাফ, যেই হোটেলে ছিলাম, খাবার দিতে এসছে, ঠিক আছে। তো আমি এডিট করছি, দীঘার হোটেলে এরকম ভূত এরকম, সে না আমার মুখের দিকে তাকিয়ে দেখছে। আমি মনে মনে ভাবছি কিছু বললে আমি তাকে কিছু বলবো, সে কোনো কথা বললো না। খাবার দিয়ে বললো, ম্যাডাম আপনি পে করবেন? আমি বললাম আমি করে দিচ্ছি, অনলাইন পে করলাম। সে লক করে বেরিয়ে চলে গেল। মানে এই হচ্ছে ব্যাপার, দীঘাতে যে এত মানে খারাপ আছে, সেটা অনেকে বিশ্বাস করে অনেকে করে না, এটাই হচ্ছে বিষয়। তো চলো এবার তোমাদের কমেন্টে নামগুলো পড়ি, দেখি চলো তোমরা কারা কারা কমেন্ট করেছো পরশুদিনের ঘটনায়। প্রথম আমাদের কমেন্ট করেছে অ্যাঞ্জেলিনা সোরেন, তারপরে কমেন্ট করেছে স্বপন রাউত, তারপরে কুইন মাম্পি কমেন্ট করেছো, তারপরে শ্রাবণী হাজরা, কিউট দিশা ব্লগস, ভাস্কর অধিকারী, পার্থ দাস, গঙ্গা বৈরাগী। আচ্ছা, তারপর কমেন্ট করেছো এনাকাশি এনাকাশি মিউজিক্যাল লাইভ। আচ্ছা, ও বলেছে দিদি দীঘা থেকে ওখানকার একটা ঘটনা শুনতে পেলে দারুণ লাগতো। অ্যাকচুয়ালি বোন, ওখানে থেকে আমি ঘটনা দিতাম, এই ঘটনাটা আমার দুপুরে আসে, কিন্তু আমার আর সেদিনকে না শরীর দিচ্ছিল না, আসলে বুঝতেই তো পারছো। তারপরে পরের দিন চলে আসবো, তো একটুখানি থেকে একটু আনন্দ করলাম, কটা তোমাদের জন্যই, কটা রিলস ফেসবুকে ছেড়েছি, কটা ভিডিও করেছি, শর্টস আর কি। আর ফেসবুকে কিন্তু আমার একটা পেজ আছে, চাইলে তোমরা কিন্তু ওখানে একবার ভিজিট করে দেখতে পারো। ওই পেজের নাম হচ্ছে সোনা কথা, আমাদের সোনা কথা চ্যানেলও আছে, পেজের নামও সোনা কথা। ওখানে কিন্তু অনেক আমি ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল ছেড়ে হাওয়ায় অনেক সুন্দর সুন্দর শর্টস আমি ওখানে কিন্তু ছেড়েছি, অনেক সুন্দর সুন্দর শর্টস, তোমরা চাইলে একবার দেখতে পারো। আচ্ছা, গঙ্গা বৈরাগী, তারপরে তারপরে পূজা পূজা বলেছে, পূজা দাস তুমি হলদিয়া এসেছো দিদি, আমার বাড়ি তমলুকে, আমার বাড়ি চলে এসো, অন্য কোনো দিন যাবো পূজা, ঠিক আছে বোন। তারপরে পাপ্পু দে, তারপরে কমেন্ট করেছে পারমিতা সাহা, সরি, পারমিতা সাহা, তারপরে সুপর্ণা দি, তারপরে অনুপম বিশ্বাস, টুকু সাবারবাল। আচ্ছা, তারপরে কমেন্ট করেছো হানমা, ইউজিরো হানমা, বাবা, বলেছে জয় বড় মায়ের জয়, আই লাভ ইউ, জয় বড় মায়ের জয়। আচ্ছা, তারপর জবা দেবী কমেন্ট করেছো, বলেছো হ্যালো সোনা দিদি ভাই, আপনি তো আমার কমেন্টটা পড়লেন না। দেখো সবার কমেন্ট পড়া যায় না, আর অবশ্যই হয়তো তোমার ঘটনা কমেন্ট করার আগে আমার রেকর্ড হয়ে গেছে, এখন আমার রেকর্ডের পর যদি কেউ আবার কমেন্ট করে, তাহলে আমি তো পড়তে পারবো না, না আমার তো রেকর্ড হয়ে যাচ্ছে, সেটাই হয়েছে। আমি এখন পড়ে দিচ্ছি, বলেছে হ্যালো সোনা দিদি ভাই, আপনি তো আমার কমেন্টটা পড়লেন না, ডানকুনি থেকে জবা চক্রবর্তী বলছি, খুব সুন্দর করে বসে খাটের উপর আছেন, খাটটা খুব সুন্দর, আজ দীঘাতে চলে গেছেন, খাটে বসে আছেন ভালো করে ঘুরে, আর আপনাকে তো খুব সুন্দর লাগছে দেখছি, ভালো করে ঘোরেন, আপনাকে খুব সুন্দর লাগছে। আচ্ছা, অনেক ভালোবাসা বোন। তারপরে পাপ্পু দে বলেছে তোমার অপেক্ষায় ছিলাম, দিয়ে দিয়েছি। আচ্ছা, তারপর ইনি কি বলেছে দেখি। আচ্ছা, আমাদের দিদি ভাই, আচ্ছা ডালি দিদি ভাই বলেছেন আগরতলা থেকে ডালি, সোনামা আমি প্রায় 8 দিন তোমার গল্প শুনতে পারিনি, আমি কলকাতা মেডিকেল হসপিটালে চিকিৎসারত ছিলাম, এখন তোমার মধুর কণ্ঠে ঘটনা শুনতে চলে এলাম, আমি তোমায় জিজ্ঞাসা করেছিলাম যে কি হয়েছিল, এখন কেমন আছেন, অবশ্যই অবশ্যই জানাবেন। আচ্ছা, তারপর আব্দুল হক ভাই, তারপর টুকু সাবারওয়াল, তারপর কমেন্ট করেছো সন্ধ্যা মণ্ডল, জবা দেবী, রাজীব জসওয়াল, সুজাতা দাস, পিন্টু ঘোষ, পাপ্পু দে ভাই, সুমনা ভট্টাচার্য, তারপরে সুমনা চ্যাটার্জি, না সুমনা ভট্টাচার্য, পরপর দুটো কমেন্ট করেছো। আচ্ছা, তারপর কমেন্ট করেছো অনামিকা মুখার্জি। আচ্ছা, তারপরে নন ভাই বলেছো দীঘা আর একটা ব্লগ দাও। আচ্ছা,
বিচের ব্লগ দাও, লোকেরা জলে ডুবে হে স্নান করছে, জলে ডুব দিচ্ছে, ব্লগ দাও। সোনা দিদি ভাই, অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে, দেখো আমি তো ভিউ রুম নিয়েছিলাম, ভিউ সাইড। তো আমি ওই একদিন শুধু সন্ধ্যেবেলায় রোদ ছিল না বলে ঘুরতে ঘুরতে গেছি, রোদে আমি বেরোতে পারি না, আমার খুব কষ্ট হয়। যার জন্য আমি হোটেল থেকেই সি বিচ দেখছিলাম, তোমাদের আমি দেখিয়েছি, শেয়ার করেছি, তো আমি দিনের বেলা বেরোইনি। এইটা হচ্ছে আমাদের হোটেলের একদম বেলকনি থেকে সি ভিউ, তোমাদেরকে এক্ষুনি বলছিলাম, সেটা আমি দেখিয়ে দিলাম। রূপা দে, অভিজিৎ দোলই, তারপরে ডিএসএস বি ফ্যামিলি বলেছে, দিদিভাই আমি রান্নার সময় দিই, ঘটনা না দেখলে রান্না ভালো হয় না। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো কথা। অভিরূপ বলেছে, হ্যালো দিদিভাই, আমি অপর্ণা। উম আচ্ছা, অনেকদিন পর কমেন্ট করছি, আমার ছেলে এখন মোটামুটি আছে। আচ্ছা, খুব ভালো কথা, সুস্থ হয়ে যাবে। তারপর পার্থ দাস, তারপরে সিদ্ধার্থ পুরকায়ত, তারপরে কৌশিকী ঘোষ, সোমা দাস পরিবার থেকে, স্বপ্না দিদিভাই, প্যান্থার গেমিং মোবাইলটি, সন্ধ্যা মণ্ডল, আবার অভিজিৎ দোলই, আবার পার্থ দাস, প্রদীপ দাস, পিয়ালি ভারদ্বাজ, মণিদীপা ব্যানার্জি, তারপর কমেন্ট করেছো নীলিমা সিংহ, আবারও জবাদেবী কমেন্ট করেছো ভারতী দত্ত, তারপর পিয়ালি আমাদের আবারও কমেন্ট করেছো, তারপর গায়ত্রী মুখোপাধ্যায় বলেছে, কি সুন্দর লাগছে বনু তোমাকে। সবই তোমাদের ভালোবাসা, তাই জন্য ভালো লাগে, তোমরাও ভালো বলে। রেশমি ব্যানার্জি, তারপর কিষাণু মান্না, তারপর কমেন্ট করেছো শুভঙ্কর ঘোড়ই। চলো, শেষ, সবার কমেন্ট গুলো পড়ে নিলাম, সবাই খুব ভালো থেকো। এখনের মতো আসছি, দেখা হবে আগামীকাল তোমাদের জন্য দারুণ 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 সত্য ঘটনা নিয়ে। সবাই খুব ভালো থেকো, লাভ ইউ টু, গুড নাইট, চলো টাটা।